ওয়েলকাম আবার ফিরে এসেছি। আমরা নতুন চ্যাপ্টার শুরু করব আজকে। এটা হচ্ছে এস্টিমেটিং ক্যাশ ফ্লো ফর ক্যাপিটাল বাজেটিং প্রজেক্টস। বাস্তবে ক্যাপিটাল বাজেটিং এর কার্যক্রমও কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে হয়। আমরা তিনটে পার্ট আছে, ধরেন যে এই তিনটে পার্টের একটা পার্ট হচ্ছে যে কোন ডিসকাউন্ট রেটটা আমরা ইউজ করব। অ্যাভারেজ রিস্কের জন্য যে ডিসকাউন্ট রেটটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আর তারপরে আমরা ডিসকাস করেছি সেটা হচ্ছে যে ডিসিশনটা নেব কীভাবে যদি আমাদের ক্যাশ ফ্লোগুলো থাকে। বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে IRR, নেট প্রেজেন্ট ভ্যালু ইন্ডেক্স, মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন। তারপর রিস্ক অ্যাডজাস্টমেন্টের কথা হয়েছে। এখানে সাবজেক্টিভ ইনপুটটা অনেক ইম্পর্ট্যান্ট। নতুন চ্যাপ্টারে যেটা শুরু করতে যাচ্ছি এস্টিমেটিং ক্যাশ ফ্লো, এটা আসলে সবচেয়ে বেশি টিডিএস, সবচেয়ে বেশি সময় নেয়, কিন্তু এটা আবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণও বটে। ফলে বাস্তবে যে জিনিসটা ধরেন যে 2 মাস লাগলো বা 6 মাস লাগলো, আমি এখানে যেটুকু বলবো 30 মিনিটে সেটা সম্পূর্ণ কভার করা কখনো সম্ভব হবে না, কিন্তু বেসিক আইডিয়া একটা ফরম্যাটেড ওয়েতে আমরা এটা অ্যাপ্রোচ করার চেষ্টা করব। তো এখানে একটু আমরা যাই, পাওয়ার পয়েন্টে যাই। পাওয়ার পয়েন্টে কতগুলো কুইক জিনিস। আমরা যখন প্রজেক্টের ক্যাশ ফ্লো এস্টিমেট করি, আমাদের প্রথম কাজটা হচ্ছে যে ইনিশিয়ালি একদম প্রথমে আমাদের মোট কত ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্টটা শুধু মেশিন কেনাই না, ইকুইপমেন্ট কেনাই না, এর থেকে আরও বেশি জিনিস আছে। এবং এখানে সম্ভবত একটা ফ্যাক্টরির জন্যে বা একটা মিলের জন্যে যেখানে প্রোডাকশন হবে, সেইখানে ইঞ্জিনিয়ারদের বড় একটা ইনপুট আসবে। তারা বলবে যে আমার ফ্যাক্টরির জন্য এই পরিমাণ জায়গা লাগবে, এই মেশিনের দাম এত, এই মেশিনটা চলতে গেলে এটা আগে বাংলাদেশের জন্য উপযুক্ত করে নিতে হবে, মডিফিকেশন লাগবে। তারপরে আপনার ইলেকট্রিসিটির ইস্যু আছে, সেই ইলেকট্রিসিটি ফ্লো ইন আর ইউজ এটা কীরকম হবে, সব কিছু নির্ভর করবে। পুরো অ্যানালিসিসটা এই প্রজেক্ট থেকে ক্যাশ ফ্লো আসা শুরু হওয়া পর্যন্ত আপনি যত খরচ করবেন স্পেসিফিক্যালি এই পার্টিকুলার প্রজেক্টে সবটা মিলে হবে ইনিশিয়াল আউটলে। আমরা এখানে বেসিক্যালি 2 বা 3টে অ্যাগ্রিগেট অ্যামাউন্ট খুঁজব, সেটা একটু পরে আসি। আমরা এই টাইপগুলোর কথা একটু বলে নিই। এরপরেরটা হচ্ছে পিরিয়ডিক অপারেটিং প্রজেক্ট ফ্লো। এখানে বেসিক আইডিয়াটা হচ্ছে যে আমি বিক্রি করে রেভিনিউ আনলাম, সেটার জন্য নানা রকম খরচ টরচ হচ্ছে, তারপরে কতটা সারপ্লাস থাকছে। যে সারপ্লাসটা আছে সেটা হচ্ছে আমার প্রজেক্টের বিজনেস ক্যাশ ফ্লো বা অপারেটিং ফ্লো। এটাই সবচেয়ে বেশি সময় নেবে। এটা তো একটা প্রজেক্টের লাইফ 30 বছর হতে পারে, 20 বছর হতে পারে। তাহলে 20 বছরের জন্য আপনার এই প্রজেকশনটা করতে হবে যে রেভিনিউ কত এবং সেই রেভিনিউর সাথে আপনার কস্ট কত। লাস্ট আইটেম যেটা, সেটা হচ্ছে যে টার্মিনাল ইয়ার নন অপারেটিং ফ্লো কত। টার্মিনাল ইয়ার নন অপারেটিং ফ্লো অনেকটা ধরতে পারেন যে প্রজেক্টের শেষে স্যালভেজ ভ্যালু কত, যদিও এটা শুধু স্যালভেজ ভ্যালুর ব্যাপার না। আর এই 3টে জিনিস এইভাবে যদি আমরা বের করি, সেটা হচ্ছে একটা প্রজেক্ট যার লাইফ ফাইনাইট, এটা চিরকাল চলবে না। ফলে আপনি সব মেশিনপত্র যা আছে সবগুলো ভেঙে চুরে বিক্রি করে দেবেন এবং এটা আর কোথাও ইউজ হবে না। এটা অনেক প্রজেক্টের ধরনের উপরে নির্ভর করে। আমাদের অনেক প্রজেক্ট হচ্ছে যে পুরোনো একটা মেশিন 5 বছর 10 বছর আগে কিনেছিলাম, এটা এখন তো আর ইউজ করা যাচ্ছে না। তাহলে টেকনোলজিও বদলে গেছে, আরও অ্যাডভান্স সিস্টেম এসছে। তাহলে আমাদের পুরোনো মেশিনটা বাদ দিয়ে নতুন মেশিন ইনভেস্ট করতে হবে। কী ধরনের বিজনেস? যেগুলো আপনার আরও ভবিষ্যতে অনেক রেভিনিউ জেনারেট করবে।
তো প্রজেক্টটার লাইফ যদি ইনফিনিট হয় বা অনেক লম্বা হয়, আমি যদি মনে করি যে 50-60 বছর ধরে আমি এই বিজনেসটা করতে পারবো, কিন্তু আমার বয়স হয়েছে, আমি এখন এটা বিক্রি করে দেবো, তাহলে যে কিনবে তো সে তো একটা দাম দেবে। কিন্তু আপনি বিক্রি করবেন আপনার ভবিষ্যতের সব ক্যাশ ফ্লোগুলো যেদিন আপনি এই জিনিসটা বিক্রি করবেন অ্যাজ অ্যান অনগোয়িং বিজনেস। তো সেটার জন্যে এই লাস্ট আইটেমটা টার্মিনাল ইয়ার নন অপারেটিং ফ্লোটা ইম্পর্টেন্ট হবে। সেক্ষেত্রে আসলে আপনি যখন পুরো বিজনেসটা বিক্রি করে দিচ্ছেন আর একজনের কাছে, কোনো ভাঙাচোরা নেই, সে একদিন আসবে, এসে সে নিজের মতো করে বিজনেস চালাতে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো টার্মিনাল ভ্যালু। অনেক বিজনেসই এরকম আছে যে বিজনেসে সব কিছু শুরু করে দিয়ে 2-3 বছর চালিয়ে প্রমাণ করে দিয়ে যে হ্যাঁ এই বিজনেসটা আছে, আসবে, হতে পারে, তারপরে তারা বিক্রি করে দেবে। বিজনেসটা তখন আরেকজনের হয়ে যাবে আর আপনার থাকবে না। তখন সেটাকে আমরা বলবো শেষ বয়সে, বিজনেসের শেষ বয়সে আপনি যখন এটা থেকে বিদায় নেবেন, তখন এটাকে বলবো টার্মিনাল ভ্যালু, বিজনেসের বাজার দর মোট কত কেমন। আর 2-4টা পয়েন্ট এখানে বলা, ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লোটাই হচ্ছে আমরা বের করার চেষ্টা করব। ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লোটা কি জিনিস? একটা সহজ হিসাবে এরকম বলতে পারি যে আমি একটু এক্সেলে যাই, দেখি পরে কি আছে এখানে। আচ্ছা, একটু এক্সেলে যাই এবার। কথাটা হচ্ছিল যে যখন ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লোর কথায় বলি, আমার একটা বিজনেস আছে এক্সিস্টিং, এটা থেকে আমি ক্যাশ ফ্লো পাই 30,000 টাকা। আর আমি যদি নতুন একটা ইনভেস্টমেন্ট করি, তাহলে আমি নতুন মেশিন থেকে আমি প্রত্যেক বছর 75,000 টাকা করে ইনকাম করতে পারবো। যখন এইভাবে বলছি, তখন নতুন ইনভেস্টমেন্ট থেকে আমার লাভটা কি? 75,000 টাকা প্রত্যেক বছর? আসলে তো তা না। আমি যদি ইনভেস্টমেন্টটা না করি, আমি 30,000 টাকা পাই। ইনভেস্টমেন্টটা করলে আমি পাই 75,000 টাকা। তাহলে ইনভেস্টমেন্টের জন্য আমি ক্রেডিট দেব, ইনভেস্টমেন্ট আমাকে নতুন করে আমার রেভিনিউ বা ক্যাশ ফ্লো বাড়িয়ে 45,000 টাকা করে বাড়িয়ে দেবে। সেইটাকে আমরা বলবো ইনক্রিমেন্টাল। এটার একটা টার্ম আমি ইউজ করি, সেটা হচ্ছে যে ইট ইজ ক্যাশ ফ্লো। এটা হচ্ছে উইথ দি প্রজেক্ট মাইনাস ক্যাশ ফ্লো উইদাউট দি প্রপোজ প্রজেক্ট। এটা থেকে এটা বিয়োগ দিলে আমি পাই ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো। কেমন? এখন আমরা যাই যে 3 ধরনের ক্যাশ ফ্লোর কথা বলেছি। আমাদের প্রথমটা হচ্ছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা ইনিশিয়াল আউটলে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যখন আমরা করব, 2 ধরনের বিজনেসের কথা ভাবতে পারি। ব্র্যান্ড নিউ, আমার অন্য কোনো মেশিন নাই বা অন্য কোনো প্রোডাক্ট নাই, এটা নতুন একটা প্রোডাক্ট আমি ম্যানুফ্যাকচার করে বাজারে বিক্রি করবো। আর একটা হচ্ছে রিপ্লেসমেন্ট প্রজেক্ট, সেটা হচ্ছে আমার পুরনো ভাঙ্গা চোরা মেশিন যেটা দিয়ে ভালো কাজ করে না, সেটা আমি এখন বিক্রি করে দেবো, সেখানে আমি একটা নতুন মেশিন আনবো। তো একটা ডিফারেন্স আছে এই দুটা কম্পিটিশনের মধ্যে। বলেছি যে আসলে বাস্তবে এটা কিন্তু যথেষ্ট জটিল এবং সময় সাপেক্ষ। আমরা খুব একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে যাব বলে আমাদের মোটামুটি আর সবাই সব কাজ করে আমাদের দুটো ইনফরমেশন সাপ্লাই করবে। সো ব্র্যান্ড নিউ তখন আমি জানতে চাইব, নাম্বার 1, কস্ট। আমি যে মেশিন কিনবো, কস্ট অফ ইকুইপমেন্ট। এটা কিনে, এটা হয়তো আপনি চায়না থেকে আমদানি করবেন বা সাউথ কোরিয়া থেকে আমদানি করবেন,
করতে গেলে তার শিপিং কস্টটা আপনাকে দিতে হবে। এই কস্টটা না দেওয়া পর্যন্ত আপনি বিজনেস শুরু করতে পারবেন না। তারপরে বাংলাদেশে আনার পরে আপনাকে মডিফাই করতে হবে যাতে বাংলাদেশের ইলেকট্রিসিটি, হিউমিডিটি সব কিছুর সাথে মানিয়ে এটা এফিশিয়েন্টলি চলতে পারে। আনার পরে মডিফিকেশন হয়ে গেলে পরে, এবং মডিফিকেশনটা পরেও হতে পারে, আমাদের এই মেশিনটা পুরোপুরি ইনস্টল করতে হবে। তো এই কাজটা হয়তো আপনার কোম্পানির ইঞ্জিনিয়াররা করে আপনাকে শেষে বলবে, একটা ফিগারের কথা বলবে যে আমাদের মোট কোটি টাকা লাগবে, আমরা একটা ছোট মেশিন কিনি, কেমন, তো 1,20,000 টাকা, এরকম একটা ফিগার আপনি পেলেন। এটাই কিন্তু আপনার শেষ নয় ইনিশিয়াল ইনভেস্টমেন্টের জন্য। আপনাকে আর একটা জিনিস দেখতে হবে, যখন ইনস্টলেশন হয়ে গেল তারপরে মেশিনটা চলতে গেলে, চালাতে গেলে, প্রথম প্রোডাক্টটা বের করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার তো র মেটেরিয়াল থাকতে হবে, নাহলে তো আর এটা করতে পারবেন না। কর্মচারী থাকতে হবে, তাকে বেতন দিতে হবে, আপনার প্যাকেজিং এর ব্যবস্থা থাকতে হবে। এই যে খরচগুলো ডেইলি অপারেশনের জন্য রিকোয়ার্ড, সেইগুলোকে আমরা বলবো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এটা কথা আরো ভালো হয় যদি আমি বলি ইনিশিয়াল ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো, তাহলে ইনিশিয়াল incremental investment in net working capital. এটার মধ্যে আছে আপনার কিছু হাতে কিছু টাকা থাকতে হবে, র মেটেরিয়াল থাকতে হবে, কর্মচারীর বেতন থাকতে হবে, কোনো লাইসেন্সিংয়ের জন্য খরচ থাকতে পারে, সেটা অবশ্য লাইসেন্সিংয়ের খরচ থাকলে এটার মধ্যে যাবে। কিন্তু যে জিনিসটা থাকতে হবে আপনার মেশিনটা ভালো মতো যাতে চলে, কোনো বাধা বিপত্তি না হয়, সেই জন্য যে খরচটা, এর মধ্যে লুব্রিকেশন আছে, এর মধ্যে হয়তো মিটার আছে, যেগুলো সবসময় থাকতে হবে, কেমন। এই ফিগার একটা আপনাকে সম্ভবত দেবে আপনার প্রোডাকশন ম্যানেজার। সেই নাম্বারটা ধরেন যে এখানে আমি দিলাম 50,000। তাহলে এই দুটো নাম্বার দিয়ে যে ফিগারটা হলো সেটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ইনিশিয়াল আউটলে লিখি সিম্পলি। এই দুটো নাম্বারের যোগফল, আমি যদি যোগফলটা করি, যোগফল তো এখানে কোথায় ঢেকে আছে, করে নিতে পারবো কিনা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে যোগফলটা তাহলে এইভাবে করি, এই নাম্বারটা প্লাস এই নাম্বারটা, তাহলে 1,70,000। আমি যখন প্রজেক্টটা করি, প্রজেক্টের ক্যাশ ফ্লোগুলো লিখি, তখন এইরকম লিখি, ইয়ার এন্ড ক্যাশ ফ্লো। তো এটা যদি বর্তমান বছর হয় তাহলে এটা হলো ইয়ার 0, 1, 2, এরকম অনেকগুলো নাম্বার আছে। এটা হয়তো 6 বছরের বিজনেস চলবে। আমি প্রথম বছরের নাম্বারটা এখন পেলাম। প্রথম বছরের নাম্বারটা, এটা আউটফ্লো, কেমন, ইনিশিয়াল আউটলে। আমার ফিগারটা হচ্ছে 1,70,000। আমরা এর আগে যখন IRR, NPV এগুলো করেছি তখন এরকম একটা টেবিল ছিল। সেই টেবিলের নাম্বারগুলো কোথা থেকে আসে, কেউ একজন এটা হিসাব করে দিয়েছে। এখন আমি এই ফিগারটা এখানে বসাতে পারি, কেমন। তো এটা হচ্ছে তাহলে যে ব্র্যান্ড নিউ প্রজেক্টের জন্য আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত খরচ হবে সেটা আমি বের করব। এইভাবে এই দুটো জিনিস আপনি বের করবেন, করে অ্যাড করবেন। এটা যদি রিপ্লেসমেন্ট বা রেনোভেশন প্রজেক্টের জন্য হয়, বা রিব্যালেন্সিং ইত্যাদি, যে পুরনো মেশিন আপনি আর ইউজ করবেন না,
রিপ্লেসমেন্ট প্রজেক্ট যদি বলি তাহলে এইখানে একটা বেশি আইটেম থাকবে এবং সেটা অন্যগুলোর তুলনায় একটু কঠিন। প্রথমটা ধরেন যে জিনিস যেটা হচ্ছে যে আপনার অলরেডি একটা মেশিন আছে, প্রোডাকশন চলছে, কিন্তু এখন পুরোনো মেশিন ইনএফিশিয়েন্ট হয়ে গেছে, এটা স্পয়েলেজ ড্যামেজ অনেক বেশি হয়, খরচ বেশি হয়, লেবার বেশি লাগে। আপনি একটা নতুন ইনভেস্টমেন্টে যেতে পারেন, তখন আপনার লেবার কস্টটা কমে যাবে, আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, তখন আপনার পরের বছরের ক্যাশ ফ্লোগুলো সেগুলো আরও বেশি বেনিফিশিয়াল, বেশি পজিটিভ হবে। তো সেটা হচ্ছে পরের টাইপের ক্যাশ ফ্লো। এইখানে কি করব আমরা রিপ্লেসমেন্ট প্রজেক্টে? প্রথম যে দুটো আইটেম আছে, ওই দুটো আইটেম ওরকমই থাকবে। কেমন? আমি জাস্ট এই দুটো আইটেম আমি কপি করে এখানে লিখি, তাহলে কোন জিনিসটা আমার নতুন এখানে রিপ্লেসমেন্ট প্রজেক্টে। এখানে যেমন একটা নাম্বার আমি পেয়েছি 1,70,000, প্রোডাকশন ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার এসে বললো যে আমার 1,70,000 টাকা লাগবে। আপনি ফাইন্যান্স ম্যানেজার, আপনি বলবেন যে 1,70,000 লাগবে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের পুরোনো মেশিনটা বিক্রি হবে না। হ্যাঁ বিক্রি হবে, কত পাবো? ধরুন 20,000 পাবো। তাহলে আপনি ওই 20,000 নিয়ে যান, আমি আপনাকে 1,50,000 দিই, তাহলে আপনি নতুন প্রজেক্টটা করে ফেলেন। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে আপনার এই যে টোটাল নিডটা ইনিশিয়াল আউটলের জন্য, সেটা কমে যাবে বাই দি অ্যামাউন্ট অফ স্যালভেজ ভ্যালু। তো সেইটা হচ্ছে অন্য টাকার সূত্র। আমি যদি এই দুটো নাম্বার এখানে নিয়ে আসি, তাহলে কিপ ইন মাইন্ড এটা কিন্তু ব্র্যান্ড নিউ প্রজেক্ট না, এখন একটা রিপ্লেসমেন্ট প্রজেক্ট, কিন্তু মেশিনের দাম এক, ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন এক। আপনি এই দুটোর যোগফল থেকে আপনি বিয়োগ দেবেন স্যালভেজ ভ্যালু। আমি একটু লেস স্যালভেজ ভ্যালু বলি, কারণ সবসময় যে স্যালভেজ ভ্যালু আসলেই আপনি টাকা পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। শেষে যে হয়তো আপনার যেখানে পুরোনো মেশিনটা ছিল, মেশিনের ওখানে অনেক ক্লিনিং কেমিক্যাল স্পিল থাকতে পারে, যেগুলোর জন্য আপনার স্পেশাল একটা ইনভেস্টমেন্ট দরকার হতে পারে জিনিসটা রিমুভ করার জন্য। ফলে সব কিছু করার পরে আপনি হয়তো দেখলেন যে আপনি পজিটিভ স্যালভেজ ভ্যালু পেলেন না, আপনি পেলেন নেগেটিভ স্যালভেজ ভ্যালু। সো যে ফিগারটাই আসুক সেটাকে তো বিয়োগ করতে হবে। তো স্যালভেজ ভ্যালু আমি এই ইকুয়েশনটা এইভাবে লিখি যে গ্রোস স্যালভেজ ভ্যালু লিখব শুধু স্যালভেজ ভ্যালু SV মাইনাস আপনার কোন ক্যাপিটাল গেইন হয়েছে, তো আমি লিখব যে স্যালভেজ ভ্যালু যেটা আছে সেটা থেকে আমি বিয়োগ দেব বুক ভ্যালু। তাহলে যেটা বুক ভ্যালু 0, আপনি বিক্রি করে যাই পাবেন সবটাই ক্যাপিটাল গেইন। সবটাই যদি ক্যাপিটাল গেইন হয়ে থাকে, তাহলে সরকার কিন্তু আপনার কাছ থেকে ট্যাক্স চাইবে। ফলে আপনি এই ট্যাক্স এখান থেকে ক্যাপিটাল গেইন থেকে বিয়োগ দেবেন। ক্যাপিটাল গেইনের উপরে যে ট্যাক্স সেটা বিয়োগ দিয়ে আপনি নেট স্যালভেজ ভ্যালু বের করবেন। তাহলে আমি এখানে একটা নেট শব্দটাও যোগ করে দিই। কেমন? এখন যদি আমি আপনাকে কিছু ফিগার দেই এরকম, যে বুক ভ্যালুটা জানতে হবে, এটা কে দেবে? এটা আপনার কোম্পানির অ্যাকাউন্ট্যান্ট দেবে। স্যালভেজ ভ্যালু এটা কে দেবে? এটা সম্ভবত আপনার প্রোডাকশন ম্যানেজার দিতে পারবে। কেমন? বেসিক্যালি এই স্যালভেজ ভ্যালু জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে আমরা তো সবসময় ইউজ জিনিস কিনে ব্যবসা করার চেষ্টা করি। সম্ভবত আপনি সব সময় এইরকম একজন পাবেন যে আপনার এই মেশিনটা কিনে নিতে আগ্রহী হবে। আর অ্যাকাউন্টেই যদি কেউ না কেনে, এক কাজ করেন না, ভেঙে চুরে আপনি ওটা স্টিল কোম্পানির কাছে বিক্রি করে দেন, তাহলে কিছু টাকা আসবে। কটকটি বলাও আসতে পারে, তাকে দিয়ে দেবেন কিছু, তাহলে আপনার কটকটিটা হবে স্যালভেজ ভ্যালু। কেমন? তা আমি কতগুলো ফিগার যদি এরকম দেই যে পুরোনো মেশিনটা we can sell it for ধরেন 10,000 টাকা। এটার বুক ভ্যালু কত আছে এটা আপনাকে বলবে আপনার অ্যাকাউন্ট্যান্ট
এই মেশিনের বুক ভ্যালু কত। যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন তাদের কিন্তু এই বুক ভ্যালুটা কীভাবে বের করতে হবে এটা জানতে হবে। ফলে ডিপ্রিসিয়েশন পলিসি, আপনার কোম্পানির ডিপ্রিসিয়েশন পলিসি বলে দেবে যে বুক ভ্যালু কত হতে পারে। এই মেশিনটা যদি 10 বছর অলরেডি ইউজ হয়ে থাকে তাহলে হয়তো বুক ভ্যালু 0। এই মেশিনটা যদি আমি 3 বছর আগে কিনে থাকি তাহলে এর বুক ভ্যালু হয়তো 16,000 বা 18,000, এরকম কোনো একটা নাম্বার। কেমন? তো এরকম একটা নাম্বার ধরেন আপনাদের দেওয়া হলো যে 12,000 টাকা। এই ক্ষেত্রে যেটা হচ্ছে তাহলে যে আপনি 10,000 টাকা বিক্রি করলে আপনার আসলে 2,000 টাকা লস হলো। 2,000 টাকা যে লস হলো সেটা কিভাবে কভার করবেন আপনি? এটার একটা মাত্র জিনিসই আছে, যেটা যে আপনি তো 10,000 টাকায় বিক্রি করবেন, সেই টাকাটা তো এখন আসবে। আরও আপনার একটা বেনিফিট হচ্ছে যে 2,000 টাকা যে লস হলো সেজন্য আপনার ট্যাক্স লায়াবিলিটিটা কমে যাবে। এক্সকিউজ মি। এই নাম্বারগুলো যদি আমি এই ইকুয়েশনে ইউজ করি তাহলে এরকম দেখা যাবে। স্যালভেজ ভ্যালু হচ্ছে 10,000। এটার জন্যে আমি ব্র্যাকেট চাচ্ছি না, আমি জাস্ট এরকম লিখি। তারপরে আমি এর থেকে বিয়োগ দেব মাইনাস কত পেয়েছি 10,000, কিন্তু আমার বুক ভ্যালু হচ্ছে 12,000। তাহলে আমার লস হচ্ছে 2,000। তাহলে আমার ট্যাক্সেবল ইনকাম যা হবে তার থেকে আমি 2,000 কমিয়ে নিতে পারবো। ফলে 2,000 টাকার উপরে ট্যাক্স আমার বেঁচে যাবে। ট্যাক্স রেট একটা তাহলে আপনার জানার দরকার, আপনার কোম্পানির ট্যাক্স রেট কত। ধরেন যে ট্যাক্স রেট হচ্ছে 30%। তাহলে আমি এই ইকুয়েশনে এসে এখানে লিখব ট্যাক্স রেট, এখানে লিখেছি ট্যাক্স টি। তো এখানে আমাদের ক্ষেত্রে হচ্ছে তাহলে পয়েন্ট, কোথাও আমি না 30% বলেছে তাই না, 0.3। আচ্ছা, এটা কাস্টম বলেছে, এরকম লিখি। অলরাইট, তাহলে এখানে আমি দেব 0.3। এই পুরো নাম্বারটা ক্যালকুলেট করলে আমি পাচ্ছি 10,600 টাকা। গল্পটা যদি একটু আগে যেমন বলেছি সেরকম করে বলি যে প্রোডাকশন ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার বলছে যে 1,17,000 টাকা লাগবে, তখন ফাইন্যান্স ম্যানেজার বলবে যে তুমি তো বিক্রি করে, পুরোনো মেশিন বিক্রি করে 10,600 টাকা পাবে, সেটা ইউজ করো এবং বাকি টাকাটা আমি দেবো। এই বাকি টাকাটা তাহলে কত হয়, জিনিসটা পুরো শুরু করতে গেলে কত হয়, এইটাকে আমি এখন যদি বলি ইনিশিয়াল আউটলে। এই প্রজেক্টে আমাদের ইকুয়েশন হলো দেশ প্লাস দেশ মাইনাস দেশ। আমার মোট 1,59,400 টাকা হলে এই প্রজেক্ট রান করা শুরু করতে আমি সম্পূর্ণ প্রস্তুত থাকব। তো এটা তাহলে আমরা শেষ করলাম আমাদের কুইক একটা ইনিশিয়াল আউটলেট ডিসকাশন দিয়ে। পরে আমরা যাব পিরিয়ডিক প্রজেক্ট ক্যাশ ফ্লোর জন্য। কেমন? আপাতত বিদায়। থ্যাংক ইউ।